हेलो फ्रेंड्स, वेलकम टू एसएम स्टडी पॉइंट। फ्रेंड्स, आज के আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ত্রিপুরা টেট 2 এবং এসটিজিটি দুটোর মধ্যেই টপিকটা আছে। টপিকটা হলো জিওগ্রাফি থেকে নদীর কার্য অর্থাৎ ওয়ার্ক অফ রিভার। ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাসগুলি ফলো করছো অবশ্যই তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে। এখন আমরা আগে প্রথমে যে পার্টটা নিয়ে আলোচনা করব, আমি নোটটা দেখিয়ে নিচ্ছি তোমাদের কাছে যে নোটটা কিভাবে তৈরি করেছি, এবং যারা আমাদের নোটটা প্রয়োজন হবে, আমার নোটটা প্রয়োজন হবে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারো। নোটটা যদি তোমাদের কাছে পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে আমি তুলে ধরেছি একদম পুরাটাই কনসেপ্টটা, এবং কিছু কোশ্চেন পুরাটাই টেক্সট বুকস থেকে, এবং কিছু কিছু পার্ট আমি বাদ দিয়েছি কারণ পিডিএফ এর মধ্যে থেকে এখানে যতটুকু সম্ভব হয়েছে আমি নেওয়ার চেষ্টা করেছি। নোটের মধ্যে আরও বিস্তারিত অনেক কিছুই আছে যেগুলি এখানে তুলে ধরা সম্ভব হয়নি। ঠিক আছে, একটু দেখে নাও। আমি নোটটা তোমাদের কাছে তুলে ধরছি। আজকের যে পার্টটা আমি আলোচনা করব 28 পেজের মধ্যে দেখো এই পার্টটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমি শুরুর আগে একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, একদম কনসেপ্ট তারপর কোশ্চেন। ঠিক আছে, তোমাদের যাদের নোটটা প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, দেখো আমরা এখন একদম টপিক অনুসারে এই জায়গার যে কনসেপ্টটা আলোচনা করব, তারপর শেষে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো আমরা স্টার্ট করছি। আমাদের প্রথমে কি আছে দেখো, এখানে বলা হয়েছে নদীর সংজ্ঞা। ঠিক আছে, কোনো জল দ্বারা যখন পর্বত ও উঁচু মালভূমি থেকে নির্গত হয়ে প্রত্যক্ষভাবে বৃষ্টি, গলিত হিমবাহ, বুম জল প্রভৃতি দ্বারা পুষ্টি লাভ করে নিম্ন দেশে প্রবাহিত হয়ে সমতল ভূমি অতিক্রম করে সাগরে মিলিত হয়, তখন তাকে নদী বা রিভার বলে। ঠিক আছে, এখন কথা হলো দেখো, কখনোই সংজ্ঞা পরীক্ষাতে আসবে না, টেট পরীক্ষাতে। এখন সংজ্ঞাটা আমাদের প্রত্যেকেরই একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এই জন্য নদীর সংজ্ঞাটা রেখেছি। এখন বলা হয়েছে নদীর উৎস। মেইন পার্টগুলি আসবে, তোমরা জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের কাছে আসবে। নদীর উৎপত্তি যে স্থান থেকে হয় সেই স্থানটিকে নদীর উৎস বলে, অর্থাৎ যে জায়গা থেকে নদীটা সৃষ্টি হবে সেই জায়গাটাকে নদীর উৎস বলে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে বলা হয়েছে শাখা নদী। ঠিক আছে, মূল নদী থেকে কোনো জল দ্বারা বের হয়ে সাগর বা হ্রদ বা অন্য কোনো নদীতে মিলিত হলে তাকে মূল নদীর শাখা নদী বলে। ঠিক আছে, এখন বলা হয়েছে উপনদী। মূল নদীর দুপাশে যে সকল ক্ষুদ্র নদী মিলিত হয় তাদের মূল নদীর উপনদী বলে। নেক্সটে কি বলেছে, নদী মোহনা বা নদী মুখ। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে এখানে নদী যে স্থানে সমুদ্র বা হ্রদ বা অপর কোনো জলাশয়ে পতিত হয় সেই মিলনস্থলকে নদী মোহনা বা নদী মুখ বলে। ঠিক আছে, তারপর আমাদের কাছে নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে নদীর দোয়াব। ঠিক আছে, নদীর দোয়াবের মধ্যে কি বলা হয়েছে দেখো, দুইটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে, আর দুইটা নদীর মধ্যবর্তী স্থানটাকে নদীর দোয়াব বলা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে, নদীর অববাহিকা। ঠিক আছে, যে অঞ্চলের মধ্য দিয়ে মূল নদী ও তার শাখা নদী এবং উপনদী প্রবাহিত হয় সেই অঞ্চলকে মূল নদীর অববাহিকা বা পর্যাঙ্ক বলে। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, নদী উপত্যকা উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের যে নিম্ন অংশ দিয়ে জলরাশি প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। ঠিক আছে, বা রিভার ভ্যালি বলে। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে, জল বিভাজিকা। দেখো, দুইটি নদী অববাহিকা যদি মধ্যবর্তী কোনো উচ্চভূমির দ্বারা বিভক্ত হয় তাহলে ওই উচ্চভূমিকে ওই দুই নদীর জল বিভাজিকা বলে। ঠিক আছে, একদম পুরাটাই টেক্সট বুক থেকে নেওয়া, তোমরা একদম প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে বা লিখিয়ে রাখতে পারো। পুরাটাই টেক্সট বুকসের উপরে তৈরি করা। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখানে বলা হয়েছে নদীর কাজ। আমাদের যে টপিকে আছে
ওয়ার্ক অফ রিভার, এখান থেকে একদম মূল কাজটা জাস্ট আমরা একটু আলোচনা করে নিয়েছি প্রথম। ঠিক আছে, সমগ্র অববাহিকার শিলাখণ্ড আবহবিকার ও ক্ষয় ভবন দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে নদীর দ্বারা বাহিত হয়। এছাড়া নতুন নতুন উপত্যকা বা খাত সৃষ্টির ফলেও বহু ক্ষয়প্রাপ্ত পদার্থ নদী সংগ্রহ করে থাকে। নদী যে সমস্ত বস্তুকে বহন করে তাদের নদীর বোঝা বলে। এখন বলতে পারে নদীর বোঝা কাকে বলা হয়? নদীর মধ্যে যে সমস্ত জিনিস নদী বহন করে নিয়ে যায় এটাকে নদীর বোঝা বলা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নদী তার গতিপথে সাধারণত 3 রকমের কাজ করে। এখন বলতে পারে নদী তার গতিপথে কয় রকমের কাজ করে? 3 রকমের কাজ করে। ঠিক আছে, 3 রকমের কাজের মধ্যে কি আছে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রত্যেক বছর রিপিটেডলি কোশ্চেন এসে থাকে। এখানে প্রথমে কি দিয়েছে? ক্ষয় সাধন, বহন, ঠিক আছে, এরপরে অবক্ষেপণ। এই 3টি প্রক্রিয়ার দ্বারা নদী ধীরে ধীরে তার অববাহিকা অঞ্চলের ভূমিরূপের পরিবর্তন সাধন করে। ক্ষয় সাধন, ঠিক আছে, ক্ষয় সাধনের মধ্যে কি আছে? ভূপৃষ্ঠের নদীর ক্ষয়কে স্বাভাবিক ক্ষয় বলা হয়ে থাকে। ঠিক আছে, কাকে? ভূপৃষ্ঠে নদীর ক্ষয়কে স্বাভাবিক ক্ষয় বলা হয়ে থাকে। নদীর ক্ষয় কাজ নির্ভর করে জলের পরিমাণ, ভূমির ঢাল এবং স্রোতের বেগ এবং শিলার গঠন ও প্রকৃতির উপর। ভূমির ঢাল, স্রোতের বেগ এবং শিলার গঠন ও প্রকৃতির উপর। ঠিক আছে ফ্রেন্ডস, নদীর ক্ষয় কার্যটা নির্ভর করে জল রাশির স্রোতের উপরে, পরিমাণের উপরে, ভূমি ঢালের উপরে এবং শিলার গঠন এবং প্রকৃতির উপরে। ঠিক বলেছে প্রত্যেকগুলি। ঠিক আছে, নেক্সট কি আছে? নদীর ক্ষয় কাজ বিভিন্নভাবে সাধিত হয়, আর নদীর ক্ষয় কাজটা বিভিন্নভাবে সাধিত হয়। এ নম্বরে কি দিয়েছে? জল চালিত ক্ষয়। ঠিক আছে, জলের মাধ্যমে যে ক্ষয়টা হয় এটাকে বলা হয়েছে জল চালিত। যেমন এখানে বলা হয়েছে পার্বত্য অঞ্চলের নদীর বেগ খুব প্রবল থাকে, আর পার্বত্য অঞ্চলের নদীর বেগ আমরা প্রত্যেকে জানি খুব বেশি থাকে। নদীর জল প্রবল বেগে নদীর দুপাশে আঘাত করলে নদীর দুপাশের আলগা প্রস্তরখণ্ড ক্ষয়ীভূত হয়। ঠিক আছে, এই ক্ষয়জাত পদার্থ জলের সঙ্গে বাহিত হয়, একে বলা হয় জল চালিত ক্ষয়। অর্থাৎ নদীর দুই পাশে যে মাটির সাইড থেকে, এই সাইডগুলি যখন জলের এদিক এদিক মানে ঘষা খাওয়ার ফলে, ঘর্ষণের ফলে এখানে মাটি ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে নদীর জলের স্রোতের ফলে মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়? এখানে জল চালিত ক্ষয়ের সৃষ্টি হয়। নেক্সটে কি বলেছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে অবকর্ষ। ঠিক আছে, অবকর্ষ জিনিসটা কি? এখন দেখো, নদী খাতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ডের ঘর্ষণের ফলে নদী উপত্যকা আরও গভীর হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় অবকর্ষ। ঠিক আছে, এই ক্ষয় প্রধানত 2 প্রকারের, নিম্নমুখী ও পার্শ্বমুখী। অর্থাৎ কি বলা হয়েছে? নদী খাতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড অর্থাৎ বড় বড় যে পাথর ঘর্ষণের ফলে, মানে একটার সঙ্গে একটা ঘষা খাওয়ার ফলে নদীর উপত্যকা আরো গভীর হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় অবকর্ষ। ঠিক আছে, একদম ভালো করে বুঝে দেখো। এটাকে একবার 2টা ভাগে ভাগ করা যায়, একটা হলো নিম্নমুখী আর একটা হলো পার্শ্বমুখী। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, আমাদের সি নাম্বারে ঘর্ষণজনিত ক্ষয়। ঠিক আছে, পরবর্তী স্তরে নদীর দ্বারা বাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে ঘর্ষণের ফলে ছোট ছোট দানায় পরিণত হয়। মানে পাথরের টুকরো একটার সঙ্গে একটা বাড়ি খেয়ে বা ঘষা খেয়ে যখন পাথরের মতো ছোট ছোট টুকরায় পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে ঘর্ষণজনিত ক্ষয় বলা হয়েছে। ঠিক আছে, আশা করি জায়গাটা একদম ভালো করে বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, এখন আমাদের কাছে আছে দ্রবণজনিত ক্ষয়। ঠিক আছে, দ্রবণজনিত। অনেক সময় প্রস্তরখণ্ড যেমন জিপসাম, চুনাপাথর, খনিজ লবণ নদীর জলের দ্রবীভূত হয়, একে বলা হয় দ্রবণ। চুনাপাথর অঞ্চলের এই ধরনের সাধারণ বিশেষ প্রকার ভূমিরূপ গঠনের সহায়তা করে। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে দিয়েছে দেখো, এখানে 2 নম্বর পয়েন্টের মধ্যে পরিবহন। এখন বলা হচ্ছে পরিবহনের মধ্যে কি আছে দেখো, পরিবহনের মধ্যে প্রথমে কি আছে? ক্ষয় কার্যের ফলে, এটা কার্যের হবে, ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রস্তর, নুড়ি, কাঁকর, বালুকা নদীর জলের সঙ্গে বাহিত হয়।
এদের বলা হয় নদীর বোঝা। ছোট ছোট পাথরের টুকরো জলে ভাসমান অবস্থায় থাকে। বড় বড় পাথরের টুকরোগুলি নদীর তলদেশে আঘাত করে এবং লাফিয়ে লাফিয়ে জলের সঙ্গে বাহিত হয়। একে বলা হয় লম্পদান প্রক্রিয়া। ঠিক আছে, এটা লাফিয়ে লাফিয়ে যাই দেখে এটাকে বলা হয়েছে লম্পদান প্রক্রিয়া। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে বলা হয়েছে অবক্ষেপণ। ঠিক আছে, পরবর্তী স্তরে নদী যখন সমতল ভূমিতে নেমে আসে এবং সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য অগ্রসর হয়, তখন নদীর গতিবেগ ও নদীর উপত্যকার গভীরতা কমে যাওয়ার জন্য নদী বাহিত প্রস্তরখণ্ড, বালুকা, নুড়ি ইত্যাদি নিম্ন গতিতে মোহনার কাছে জমা হয়। একে বলা হয় অবক্ষেপণ। যেমন নদীর মোহনা, বদ্বীপ গঠন। এখানে নেক্সটে কি দিয়েছে, আদর্শ নদী। ঠিক আছে, নদীর আদর্শ, পৃথিবীর আদর্শ নদী, পৃথিবীর যে সকল নদী উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং 3 নম্বরে নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ, এই 3টি গতি থাকে তাদের আদর্শ নদী বলে। এখন যদি বলা হয় আদর্শ নদী কাকে বলে, যে নদীর মধ্যে এই প্রত্যেকটাই উপস্থিতি থাকবে, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, তাদেরকে আদর্শ নদী বলা হবে। ঠিক আছে, সেই জন্য গঙ্গা, নীল এবং মিসিসিপি আদর্শ নদী, এই জন্য এগুলি হলো আদর্শ নদী। ঠিক আছে, যেমন গঙ্গা। নেক্সটে কি আছে দেখো, এখানে আমি একটা পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, যখন নদীর পাহাড়ের চূড়া থেকে এভাবে নদীটা আসতে থাকবে এইভাবে এইভাবে, তখন এই জায়গাটা দেখো, এই জায়গার উচ্চতা বেশি, কিন্তু এখানে ক্ষয় বেশি হবে। ঠিক আছে, এখানে এসে আর একটু কম হয়েছে, এখানে একটু কম হয়েছে, এটাকে চরম নদী বাঁক এবং অসাকুরাকৃতি হ্রদ, এই জায়গাটাতে এটা বহন কার্য হবে, এই জায়গাতে বহন কার্য হবে। আর এই জায়গাতে গিয়ে কি হবে, এই জায়গাতে দেখো এখানে গিয়ে সঞ্চয় হচ্ছে। ঠিক আছে, মোহনা গিয়ে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে। আর এই জায়গাটা হলো সমুদ্র। ঠিক আছে, এখানে যে আই ও বি আকার উপত্যকা, আর এই জায়গাতে কি হবে, আই এবং ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হবে। ঠিক আছে, আর এই যে জায়গাটা, এই জায়গাটা অল্প ডাল প্রস্তর উপত্যকা, স্বল্প সঞ্চয়, মানে কিছুটা, বেশি না, কিছুটা। আর এখানে অতি অল্প ডাল, অতি প্রস্তর উপত্যকা, অধিক সঞ্চয়, এখানে বেশি সঞ্চয় হবে। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট এখানে কি আছে, নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। উৎস থেকে সমতল ভূমিতে প্রবাহিত হওয়ার আগে পর্যন্ত নদীর উচ্চগতি, এই অঞ্চলে ভূমির ডাল খুব খাড়া থাকে এবং নদীর জল দ্বারা খুব দ্রুত গতিতে নিচের দিকে প্রবাহিত হয়। এই সময় নদীর প্রধান কাজ ক্ষয় সাধন, আর তখন নদীর কাজ কি হয়, ক্ষয় সাধন হয়। এই সময় নদীর দুপাশে খাড়া, ইংরেজি ভি আকৃতি অক্ষরের মতো উপত্যকা তৈরি হয়। ঠিক আছে, ইংরেজি ভি আকৃতির মতো উপত্যকা সৃষ্টি হয়। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, এখানে নেক্সটে বলা হয়েছে পার্বত্য অঞ্চলে গভীর নদী উপত্যকাকে গিরিখাত বলে। এখন গিরিখাত কাকে বলে, পার্বত্য অঞ্চলে নদী, গভীর নদী উপত্যকাকে গিরিখাত বলা হয়। ভারতের সিন্ধু, শতদ্রক, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর হিমালয় অঞ্চলে এই রকম গিরিখাত দেখা যায়। হরিদ্বারের কাছে গঙ্গা একটি গিরিখাত তৈরি করেছে। ঠিক আছে, জলভূমি অতিরিক্ত শুষ্ক বা গতিতে অঞ্চলে নদী উপত্যকা পাশের দিকে বেশি ক্ষয়প্রাপ্ত না হওয়ার জন্য ইংরেজি কি আই আকারের সংকীর্ণ ও খাড়া নদী উপত্যকার সৃষ্টি করে। একে বলা হয় ক্যানিয়ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গিরিখাত এর প্রকৃষ্ট উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গিরিখাত এর প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে দেখো, এখানে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে আকৃতিটা, এটা হবে কি আই আকৃতি, অর্থাৎ এখানে গভীরতাটা সেই রকম ভাবে তৈরি হয়নি। দেখো এখানে একদম ভি আকৃতির মতো হয়ে গেছে, যেটা একদম ভি আকৃতির মতো, আর এই জায়গাটা কম হয়েছে, এদিকে বেশি হয়নি, এই জন্য এই জায়গাটা হবে আই আকৃতি, ইংরেজি আই আকৃতি, আর এটা হলো ইংরেজি ভি আকৃতির মতো। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, এখানে বলা হয়েছে অন্যান্য কারণেও জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। বলা হয়েছে অন্যান্য কারণেও জলপ্রপাতের সৃষ্টি হতে পারে, যেমন উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, আফ্রিকার
জাম্বেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত, দক্ষিণ আমেরিকা সান্টো অ্যাঞ্জেল, কর্ণাটকের যুগ জলপ্রপাত ইত্যাদি উল্লেখযোগ্য। ঠিক আছে, জলপ্রপাত ছোট হলে তাতে কাসকেড বলে, আর জলপ্রপাতটা যদি ছোট হয় তাকে কাসকেড বলা হয়। কাসকেড, দেখো কাসকেড, জলপ্রপাতটা যদি ছোট হয় তাকে কাসকেড বলা হয়। নদীর মধ্যগতি, ঠিক আছে, পার্বত্য অঞ্চলে অতিক্রম করে নদী যখন সমতল ভূমিতে এসে পৌঁছায় তখন নদীর মধ্যগতি, আর উচ্চ অংশ থেকে কিছুটা সমতল ভূমিতে যখন পৌঁছায় তখন নদীর যে স্রোতটা তখন মধ্যগতি থাকে। সমতল ভূমিতে ঢাল কম, আর সমতল ভূমিতে এমন খাড়া ভাবটা কম থাকে, এমন থাকবে এমন, ঠিক আছে, খাড়া ভাবটা কম থাকবে, সমতল থাকবে, তাই এখানে নদীর জলের গতিবেগ কমে যায়। ব্রহ্মপুত্র নদের মাঝুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, আর মাঝুলি দ্বীপের পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, ঠিক আছে, ব্রহ্মপুত্রের। এর আয়তন প্রায় 929 বর্গ কিমি, আর এর আয়তন প্রায় 929 বর্গ কিমি, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে অনেক নদীতে প্রতি বছর বন্যা হয়, আর অনেক নদীতে প্রত্যেক বছর বন্যা হয়। এর ফলে উপত্যকা অঞ্চল প্লাবিত হয় ও উর্বর কাদা এবং পলি সজ্জিত হয়। বন্যা কবলিত অঞ্চলকে প্লাবন সমভূমি বলে, আর যে জায়গাতে বন্যা পড়ে সেই জায়গাতে কি বলা হয়, বন্যা কবলিত অঞ্চলকে প্লাবন সমভূমি বলে। প্লাবন ভূমিতে নদীর দুই তীরে পলি সঞ্চিত হয়ে স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়, একে বলা হয় লেভি, ঠিক আছে। দুই দিকে স্তর পড়ে, আমরা যেন নদীর স্তর পড়ে বলি না, চর পড়েছে চর, এই চরটাকে বলা হয়েছে স্বাভাবিক বাঁধ, আর এটাকে একে বলা হয় লেভি বলা হয়, ঠিক আছে। এই ছোট ছোট নামগুলি জিওগ্রাফির মধ্যে বেশি আসে। নদীর নিম্ন গতি দেখো, লাস্ট আমাদের কাছে আছে নদীর নিম্ন গতি। নদীর নিম্ন প্রবাহে প্রায় সমতল ভূমির উপরে দিয়ে প্রবাহিত হয়, ফলে তখন নদীর কয় কাজ একেবারেই থাকে না, আর নদীর কয় কাজ তারপরে একদমই থাকে না। নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো অবক্ষেপণ, অর্থাৎ সঞ্চয় কার্য, অবক্ষেপণ, ঠিক আছে, নিম্ন গতিতে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে নদীর গভীরতা প্রস্তর। নদীর অগভীর প্রশস্ত উপত্যকার ভিতর দিয়ে জল স্রোত যখন আঁকা বাঁকা পথে চলে তখন একটি বাঁকের দুইটি মুখে অবক্ষেপণের ফলে কাছাকাছি চলে আসে এবং ক্রমশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিচ্ছিন্ন অংশকে অশকুর আকৃতির হ্রদ বলা হয়, ঠিক আছে, অশকুর আকৃতির হ্রদ বলা হয়ে থাকে। নেক্সটে কি আছে দেখো, এখন আমরা কনসেপ্টটা শেষ করেছি। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি হতে পারে দেখো, এখানে বলা হয়েছে নাম্বার 1-এ একটি আদর্শ নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায়, এটা হবে 3টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। 2 নাম্বার, নদীর কোন অংশে কয় কার্য অধিক হয়, এটা হবে পার্বত্য প্রবাহে বা উঁচু গতিতে, ঠিক আছে, এই দেখো পার্বত্য প্রবাহে বা উঁচু গতিতে। 3 নম্বরে কি আছে, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি, নীল নদ, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো নীল নদ। 4 নম্বরে ভারতের একটি আদর্শ নদীর নাম লিখো, এটা হলো গঙ্গা নদী, ঠিক আছে, ভারতের একটি আদর্শ নদীর নাম হলো গঙ্গা নদী। নেক্সটে কি আছে দেখো, 5 নম্বরে পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি, এটা হবে গ্র্যান্ড ক্যানিয়ন বা আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে অবস্থিত, ঠিক আছে। 6 নাম্বার, পৃথিবীর গভীরতম ক্যানিয়নটির নাম কি, এটা হবে এল ক্যানিয়ন দা কলকা, ঠিক আছে, এটা কোন জায়গাতে, পেরুর কলকা নদীতে অবস্থিত। 7 নাম্বার, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি, এটা হবে সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে। তারপরে আমাদের কাছে কি আছে দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি, ভারতের উচ্চতম জলপ্রপাত যুগ জলপ্রপাত, এটা প্রত্যেকে জানা, যুগ জলপ্রপাত সরাবতী নদীর উপরে অবস্থিত এটা, ঠিক আছে। 9 নাম্বার, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, এটা হবে সেন্ট লরেন্স নদীতে অবস্থিত, ঠিক আছে, সেন্ট লরেন্স নদীতে। 10 নাম্বার, পৃথিবীর গভীরতম গিরিখাতটি কোথায় অবস্থিত, এটা হবে মধ্য নেপালের কালী নদীতে, গভীরতা হলো 5480 মিটার। 11 নাম্বার কি বলা হয়েছে দেখো, নদী প্রবাহের পরিমাপের একক কি, এটা হবে কিউসেক, ঠিক আছে, কিউসেক। নেক্সটে কি আছে 12 নাম্বার,
উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? এটা হবে ক্ষয় সাধন করা। উচ্চ গতিতে কাজই হলো ক্ষয় সাধন করা। 30 নাম্বার, নদীর কোন প্রবাহে জল প্রবাহ সৃষ্টি হয়? এটা হবে পার্বত্য প্রবাহে জল প্রবাহ সৃষ্টি হয়। 14 নাম্বার, নদীর কাত খুব গভীর ও সংকীর্ণ হলে তাকে কি বলে? এটা হবে গিরিকাত বলে, এটাকে গিরিকাত বা ক্যানিয়ন বলে, ঠিক আছে। 15 নাম্বার বলা হয়েছে গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর অবস্থিত বিস্তৃত? এটা হবে গঙ্গোত্রী হিমবাহের তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, ঠিক আছে। 16 নাম্বারে কি আছে? নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি? এটা হবে সঞ্চয় কার্য। নিম্ন গতিতে অর্থাৎ যেখানে গিয়ে জল মানে স্রোত থাকবে না, এখানে তার কাজই হলো সঞ্চয় কার্য। নেক্সটে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে এখানে আছে 17 নাম্বার, নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তর চর বা নদী কোনটি? এটা হবে মাচলে দ্বীপ, ঠিক আছে। এটা মাচলে দ্বীপ, এটা ব্রহ্মপুত্র নদে অবস্থিত। 18 নাম্বার, একটি বিননী নদীর নাম লিখো। ব্রহ্মপুত্র, এটা হবে ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। নেক্সট কি আছে? 18 নাম্বার। 18 এর পরে আমাদের হবে 19 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম কারি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হবে উব নদীর তীরে, ঠিক আছে, উব নদীর তীরে। মিসিসিপি নদীর বদ্বীপের আকৃতি কিরূপ? এটা হবে পাখির পায়ের মতো। কিসের মতো? পাখির পায়ের মতো, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে ত্রিপুরার দীর্ঘতম নদীটির নাম কি? এটা হবে মনু নদী, ঠিক আছে। নদীর কোন গতিতে বদ্বীপ দেখা যায়? এটা হবে নিম্ন গতিতে বদ্বীপ দেখা যায়, নিম্ন গতিতে। 23 নাম্বার, নদীর কোন গতিতে অশোকুর আকৃতির হ্রদ দেখা যায়? এটা হবে মধ্য গতিতে অশোকুর আকৃতির হ্রদ দেখা যায়। 24 নাম্বার, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? এটা হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 25 নাম্বার, কোন নদী গতিপথে পরপর 6টি বিখ্যাত খরস্রোত ক্যাটারেক্ট দেখা যায়? ঠিক আছে, এটা হবে নীল নদে খাম থেকে আসওয়ান পর্যন্ত। 26 নাম্বার, পর্বতের পাদদেশে সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপকে কি বলে? এটা হবে পল্লী শঙ্কু বলে, ঠিক আছে, পল্লী শঙ্কু। 27 নাম্বার, নদী আঁকা বাঁকা গতিপথে যুক্ত হলে কি বলে? এটাকে বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার বলা হয়, এটাকে কি বলা হয়? মিয়েন্ডার বলা হয়। 28 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম করো। পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো আফ্রিকার কি? নীল নদ, ঠিক আছে, আফ্রিকার নীল নদ। নেক্সট কি আছে দেখো, আছে নদীর কোন গতিতে বদ্বীপ সৃষ্টি হয়? এটা হবে নদীর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহে নদীতে বদ্বীপ দেখা যায়। 30 নাম্বার, গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর বিস্তৃত? এটা হবে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। নদীর কোন অংশে ক্ষয় কার্য অধিক হয়? এটা হবে পার্বত্য প্রবাহে ক্ষয় কার্য অধিক হয়। পৃথিবীতে বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট কি আছে দেখো, 33 নাম্বার, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা হবে ভেনেজুয়েলা রিওকানি নদীর উপর অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কর্ণাটকের রাজ্যের সরবতী নদীর উপর যুগ জলপ্রপাত, ঠিক আছে। 35 নাম্বার দেখো, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী চর বা বদ্বীপ কোথায় অবস্থিত? এটা হবে ভারতের অসমের ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলী দ্বীপ। নদীর কোন প্রবাহে জলপ্রপাত দেখা যায়? এটা হবে পার্বত্য প্রবাহে জলপ্রপাত দেখা যায়। নেক্সটে কি আছে দেখো, নেক্সট আছে নদীর জলের প্রবাহ পরিমাপের এককে কি বলে? এটা হবে কিউসেক বলে, ঠিক আছে, কিউসেক বা কিউমেক। 38 নাম্বার, হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয়? ইংরেজি অক্ষর ইউ অক্ষরের মতো হয়, ইউ, এই দেখো ইউ, ঠিক আছে। নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতিগত পার্থক্য নিরূপণ করো। এটা কি হবে? নদীর পার্বত্য অবস্থাতে হবে আই আকৃতি বা ভি আকৃতি, ঠিক আছে। 40 নাম্বারে কোশ্চেনটা এখানে হয়ে গেছে, আকৃতি এবং হিমবাহ উপত্যকা ইংরেজি ইউ আকৃতির হয়। 41 নাম্বার, পৃথিবীর বৃহত্তম
পার্বত্য হিমবাহের নাম লেখো। আলাস্কার হুবার্ট বা হাওয়ার্ড। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম লেখো। আলাস্কার বা মালাস্পিনা। ঠিক আছে, এটা হবে পৃথিবীর বৃহত্তম হিমবাহ। 43 নম্বর, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম লেখো। আন্টার্কটিকা, লুমবার্ট। আন্টার্কটিকার হবে লুমবার্ট। হামাদা কি দেখো, 44 নম্বর, হামাদা প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলা হয়। প্রস্তরময় মরুভূমিকে কি বলা হয়? হামাদা বলা হয়। 45 নম্বর, ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। এটা হবে হিমালয়ের গঙ্গোত্রীর নিকট নীলকণ্ঠ শৃঙ্গ। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে নদীর কার্য থেকে প্রথমে কনসেপ্ট, তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে। তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা লাইক করবা এবং শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে। এবং এখনও যারা যারা আমার SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে এবং মক টেস্ট দিতে গ্রুপে অ্যাড হতে পারো। আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নম্বরে মেসেজ করে বা কল করে বা ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে।